নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে স্পিডবোট উল্টে বিপত্তি লাভপুরে। বীরভূমের বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠক সার্কিট হাউসে জেলা প্রশাসনের। লিভার ক্যান্সার বিষয়ে সচেতনতা শিবির সিউড়িতে। বিল ও রেললাইনের ধার থেকে মৃতদেহ উদ্ধার মুরারোয়ে। ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দুবরাজপুরের ইসলামপুরে। গত 3 দিন টানা অকাল বর্ষণের জেরে বৃষ্টিপাত, তার ফলে বীরভূম জেলায় লাভপুরে ভয়াবহ বন্যা পরিস্থিতি। সেই বন্যা পরিস্থিতি স্পিডবোট করে পরিদর্শনে গিয়েছিলেন গতকাল বুধবার 18 সেপ্টেম্বর সন্ধ্যায় বীরভূমে জেলাশাসক বিধান রায়, বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল, তৃণমূল রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, লাভপুর থানার ওসি সহ অন্যান্য তৃণমূলের আধিকারিকবৃন্দ। বন্যা পরিদর্শন করে স্পিডবোটে ফেরার পথে হঠাৎ কিছু বুঝে ওঠার আগে স্পিডবোট উল্টে যায়। বোট উল্টে বিপত্তি। স্পিডবোটে 13 জন ছিলেন, তবে কারো কোনো লাইফ জ্যাকেট ছিল না, কিন্তু সকলেই অক্ষত অবস্থায় আছেন। কারো কোনো ক্ষতি হয়নি, সকলেই ভালো আছেন। ঘটনাস্থল থেকে প্রাথমিক চিকিৎসার জন্য সকলকে নিয়ে যাওয়া হয়। এই স্পিডবোট উল্টে যাওয়ায় তড়িঘড়ি গ্রামের লোকেরা ঝাঁপিয়ে পড়েন উদ্ধার কার্যে। সকলকে দ্রুত উদ্ধার করে জল থেকে পাড়ে তোলা হয়। গ্রামের লোকসহ পুলিশ আধিকারিকরা এই উদ্ধার কাজে সহযোগিতা করেন। এদিন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম জানান, যেতে যেতে এখানে একটা বাস ঝাড় আসে, বন্ধ হয়ে যায় মেশিনটা, আমাদের স্পিড বোটটা বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমাদের লাইফ জ্যাকেট আমাদের ছিল না। 1 নম্বর কথা, এই বাসের ঝাড়টা ধরতে গেছে আর সঙ্গে সঙ্গে লোড ছিল 11 জন ছিলাম, একবারে উল্টে গেল। আমরা তলিয়ে মাটির তলায় একবারে ঢুকে গেছিলাম। আমরা যে কিচ্ছু দেখতে পাই না, এমন অবস্থা যে আমরা কি করব, আমাদের সেরকম অবস্থা আমাদের মানে কতজন ছিলেন আপনারা? মোটামুটি 11 জন মতন আমরা ছিলাম। 11 জন মিলে সবাই কি অক্ষত অবস্থায় ফিরে এসেছেন? সবাই ফিরে এসছে। আমি সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার ছিলেন, অনেকজনই ছিলেন। আমরা সঙ্গে সঙ্গে আমি এমপি সাহেবকে আমি পাই, সঙ্গে সঙ্গে ওনাকে আমি ধরি, সঙ্গে সঙ্গে তুলে নিয়ে আসি। তারপর আস্তে আস্তে উদ্ধার করে আমি ঢাকা জেলাকে ফার্স্টে আমি উঠি। আমি আমাদের কিনাস থানার ওসি ছিলেন, এই দুজনাই আমরা ফার্স্টে আমরা বেরিয়ে যাই বোট থেকে। বেরিয়ে গিয়ে আমি চিৎকার করতে লাগি যে তাড়াতাড়ি লোক আসো, আমাদের উদ্ধার করো, আমাদের বোট ডুবে গেছে। এইটুকুনি। ঠিক আছে, ওকে। পাশাপাশি সাংসদ অসিত মাল বলেন, পাল্টি মেরে গেলাম। এবার জলে পড়ার পরে আমি তো সাঁতার জানি, কিন্তু জলে পড়ার পরে এত কারেন্টে পড়েছি, তলিয়ে যাচ্ছি একদম, মানে মৃত্যুর শিওর হয়ে গেছে আর কি। তখন তার অন্য কিছু করার নেই, তলিয়ে যাচ্ছি। নিয়ে এপাশ ওপাশ করতে একটা ডাল পেয়ে গেলাম। ওই ডালটা পাওয়ার পরিপ্রেক্ষিতে তখন আমি আস্তে আস্তে একটু দেখে উঠতে পারলাম আর কি। তারপর ডালটা পেয়েছিলাম বলে, নাহলে কি করে দুর্ঘটনাটা ঘটলো? অসুবিধা আসছিলাম আস্তে আস্তে কারেন্টের কাছাকাছি চলে এসেছিলো, নিয়ে ওই টানতে গিয়ে আরাম করে কারেন্টের ওখানে পড়াতে সব উল্টে যাওয়ার পরিপ্রেক্ষিতে সব পড়ে গেল, আমরাও পড়ে গেলাম। কিন্তু পড়ে যাওয়ার পর তো আমরা সাঁতার জানি, কিন্তু এটা কোনো কাজে লাগেনি। এই কারণে এবার কারেন্টের মধ্যে দিয়ে আমি নিচে তলিয়ে যাচ্ছি। তাহলে আমি বাঁচবো। কে ছিলেন? আমি ছিলাম, আর আমাদের ছিলেন অভিজিৎ রায়, ডিএম সাহেব ছিলেন, এমপি সামিরুল ইসলাম, এমপি সাহেব সামিরুল সাহেব ছিলেন। হ্যাঁ, আমরা ছিলাম প্রায় 10 থেকে 11 জন ছিলাম। হ্যাঁ, ইনিও ছিলেন। ঠিক আছে। অন্যদিকে লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা জানান, পরিদর্শন করতে গেছিলেন? আমরা যে স্পিড বোট করে গেছিলাম, হঠাৎ করে সেই স্পিড বোটের যে প্রপেলারটা, সেইটা জলের তলায় কোনো গাছ আছে, সেই গাছে আটকে গেল। যে স্পিড বোটটা বন্ধ হয়ে যাওয়া তো একটা ঘূর্ণি ছিল, আমরা যে নদীর উপরে যে ঘূর্ণি বলি, সেই ঘূর্ণি ছিল। সেই ঘূর্ণিতে স্পিড বোটটা পরে ঘুরতে উঠে। আচ্ছা, তারপর
তারপর আমরা কোনো রকম একটা গাছের ডাল ধরলাম, ধরার পরে অনেকটা করে নদীর জল খেয়ে ফেলেছি এবং তারপরে আস্তে আস্তে সবাইকে সঙ্গে হাতে হাতে জল করলাম এবং তারপরে গ্রামের লোকরা ছুটে গেল, তারা তাড়াতাড়ি জলে নামলো এবং দড়ি দিল, আমাকে দড়ি ধরে লাইভ জায়গা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি যখন হয়ে গেল, মানে যখন ঘূর্ণিতে পড়ে গেল বোটটা, যখন বোটটা বন্ধ হয়ে গেল, যেহেতু ওই গাছের তলাতে ওই মাটি মানে জলের তলাতে একটা গাছ ছিল, ওই গাছের জন্য বোটটা চললো না। এই মুহূর্তে কেমন আছেন? সুস্থ তো, আপনার সুস্থ হয়েছে। আর সামিনুল দা, আপনি কি অভিজ্ঞতা, মানে কি করে হলো? কীরকম অভিজ্ঞতা, ওখানে আমরা গাছের জন্য ফেসে গেছিলাম, সবাই তলিয়ে গেছিলাম, গ্রামের লোক ছুটে এলো এবং যে দু একজন ছিল, একটা গাছ চলে এলো, সবাই গাছটাকে ধরে, যতজন ছিলাম আমরা 12 জন, এখানকার এমপি ছিলেন, রানাদা ছিলেন, আমি ছিলাম, আরো ব্লক সভাপতি ছিলেন, সবাই মোটামুটি প্রাণে বাঁচলেন, এরকম ব্যাপার বলতে পারি সেটা অসুবিধা। ঠিক আছে, অসুবিধা করে দিয়েছি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লাভপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে, সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের সিউড়ি সার্কিট হাউসে বীরভূমের বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠক বীরভূম জেলা প্রশাসনের। বৈঠকে উপস্থিত ছিলেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া, বীরভূমের জেলাশাসক বিধান রায়, জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় সহ অন্যান্য জেলা আধিকারিকরা। এদিন বৈঠকে আমন্ত্রণ পেয়ে উপস্থিত রয়েছেন বীরভূমের দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা। মুখ্যমন্ত্রীর ম্যানমেড তত্ত্বে শিলমোড় দিলেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়া। তিনিও না জানিয়ে জল ছাড়ার দায় ডিভিসির উপর চাপালেন। বীরভূমের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল বুধবার 18 সেপ্টেম্বর রাত্রে সিউড়িতে আসেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া। আজ বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন তিনি। এই বৈঠকে উপস্থিত ছিলেন বোলপুরের সাংসদ অসিত মালসহ শাসক ও বিরোধী দলের বিধায়করা। বৈঠক শেষে সেচমন্ত্রী মানস ভূঁইয়া বলেন, ম্যানমেড বন্যা, ডিভিসি না জানিয়ে জল ছেড়েছে। এদিন তিনি আরও জানান, একটি জেলা, একটি কালচারাল জেলা, রবি ঠাকুরের জেলা, তারামায়ের জেলা, কঙ্কালীতলার জেলা, শান্তিনিকেতনের জেলা, শ্রীনিকেতনের জেলা, ট্যুরিস্টদের জেলা। আমার সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুবই সংবেদনশীলভাবে সচেতন হয়ে আমরা বীরভূমের পাশে আছি, থাকব। আচ্ছা, ম্যানমেড বন্যার যে কথা বলা হচ্ছে, মুখ্যমন্ত্রীও বলছেন, ডিভিসি কি সত্যি না জানিয়ে জল ছাড়ে? হ্যাঁ, 3,50,000 কিউসেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে 3 বার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, ডিভিসি অথরিটিকে অনুরোধ করেছেন, দিল্লিতে 10-12টা চিঠি দিয়েছেন, আমাদের দিয়ে বলিয়েছেন, আমাদের ইঞ্জিনিয়াররা কন্টিনিউয়াস টাচে থেকেছেন। জল ছাড়তে হবে আমরা বুঝি, আরে ধীরে ধীরে ছাড়ো, সময় নিয়ে ছাড়ো। হুড় করে 3,50,000 কিউসেক বাঁচবে মানুষ? বলুন, আজকে 11টা জেলা এফেক্টেড হয়ে গেছে। আমার তো অনেকগুলো ড্যাম আছে, আমার তো অনেকগুলো ব্যারেজ আছে রাজ্য সরকার। কই, আমরা তো হুড় করে জল ছেড়ে মানুষের ক্ষতি করিনি। আমরা মেজর ওয়েতে আমার ইঞ্জিনিয়াররা, এই দেখুন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার বসে আছে, সমর্থন, মেজর ওয়েতে টুক করে ছেড়েছি। আর এরা দরজা খুলে ছেড়ে দিল 3,50,000। ঠিকই বলেছেন মুখ্যমন্ত্রী, অ্যাবসলিউটলি। আর আমাদের ভুগতে হচ্ছে। আরেকটা কথা মনে রাখবেন সাংবাদিক ভাইরা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, টোটাল জলটা আমরা পার্ট অফ নেপাল।
সেই জল পশ্চিমবঙ্গের উপর দিয়ে বইছে। আমরা শুধু জলের ধাক্কাই খাচ্ছি, কেন্দ্রের টাকা পাচ্ছি না। গত 11 বছর কোনো ফ্লাড ম্যানেজমেন্ট প্রোগ্রামের টাকা দিল্লি দেয়নি। ফরাক্কা ব্যারেজ উপরে 40 কিলোমিটার, নিচে 80 কিলোমিটার, 120 কিলোমিটার দায়িত্ব ছিল দিল্লি ফরাক্কা ব্যারেজ অথরিটি। টাকা বন্ধ করে দিয়েছে আজকে 10 বছর, দিচ্ছে মাত্র 19 কিলোমিটার তৈরি, তাও টাকা আসে না। আজকে নদীর ভাঙনে ক্ষয়ে যাচ্ছে এমব্যাঙ্কমেন্ট, একটা পয়সা পাইনি আমরা। পশ্চিমবঙ্গের সরকার, মুখ্যমন্ত্রী তো 300% ঠিক কথা বলেছেন, তবে এইভাবে মানুষকে মারা যাবে না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাকে রক্ষা করবেন, বীরভূমকেও রক্ষা করবেন। এদিকে বৈঠকে উপস্থিত জেলার একমাত্র বিজেপি বিধায়ক অনুপ কুমার শাহ দাবি করেন, বন্যা কবলিত এলাকার মানুষকে সাহায্য প্রদানের ক্ষেত্রে যেন কোনো রাজনীতি না হয়। এদিন তিনি আরও জানান, দেখুন, এটা পূর্ব নির্ধারিত বৈঠক এবং এই বৈঠকে প্রশাসনিকভাবে সকলেই ছিলেন। আমরা জানি যে বিগত 13 তারিখ থেকে যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, সেই প্রাকৃতিক দুর্যোগে বীরভূম জেলায় ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেই ক্ষয়ক্ষতির পরিমাণ কি আছে সেই নিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টের যারা আধিকারিক আছেন তারা তাদের রিপোর্ট রেখেছেন। কিন্তু বাস্তবে যেটা আছে, মানুষ অসুবিধার মধ্যে আছে, এলাকায় যে ব্যাপক ক্ষতি হয়েছে সেক্ষেত্রে মানুষ সমাধান চাইছে। প্রশাসনকে অনুরোধ করব, এই ধরনের রিভিউ মিটিং করে রিপোর্টিং যেভাবে হচ্ছে সরকারিভাবে প্রত্যেকটা দপ্তরের যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে যে প্যাকেজ, সেই প্যাকেজের মাধ্যম দিয়ে মানুষকে যাতে আমরা সেই সুবিধা দিতে পারি সেই ব্যবস্থা প্রশাসনিকভাবে যাতে হয়। যে সমস্ত নদী আছে, নদীর তীরবর্তী এলাকাগুলো যেভাবে ভেঙে গেছে, বহু গ্রাম আগামী দিনে হয়তো নিশ্চিহ্ন হয়ে যাবে। আমরা বারবার অভিযোগ করেছি, বিধানসভাতে বলেছি, আজকেও আমি মন্ত্রীর সামনে বললাম, প্রাকৃতিক দুর্যোগে যেভাবে ক্ষতি হয়েছে তার আগেও নদীগুলো থেকে যেভাবে অবৈধ বালি তোলা হয় সেই ধরনের কাজকে বন্ধ করার ক্ষেত্রে প্রশাসনিকভাবে কোনো প্রচেষ্টা আমরা দেখতে পাইনি এবং এতে যে বড় দুর্নীতি আছে, প্রশাসন এর সাথে যুক্ত আছে, সেটাও দেখা দরকার আছে। আমি আমার এলাকার দুবরাজপুরের হিংলো অজয় নদীর তীরবর্তী এলাকার বিস্তীর্ণ এলাকা ভেঙে গেছে, চাষযোগ্য জমি নদীতে মিশে গেছে, বেশ কিছু বাড়ি ডিস্ট্রয় হয়েছে, চাষযোগ্য জমি যে চাষ করেছিল বিভিন্ন ফসল সেগুলো নষ্ট হয়েছে। মানুষ এখনও অনেকে তিরপল পায়নি, তিরপল সাফিসিয়েন্ট না থাকার কারণে পুরো বীরভূম জেলা জুড়েই তিরপলের অভাব হচ্ছে এবং বাড়িগুলো যেগুলো মাটির বাড়ি আছে এখন রৌদ্র হওয়াতে ধীরে ধীরে সেই মাটির বাড়িগুলো ভেঙে পড়ছে এবং মানুষ অনেক জায়গায় অসুস্থ হচ্ছেন। সার্বিকভাবে সমস্ত দিক থেকে যাতে স্বাভাবিক করা যায় পরিস্থিতি, আমাদের বীরভূম জেলার প্রশাসনের যে আজকে বৈঠক মন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে হয়েছে, আমরা আমাদের প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা মানুষের যে অসুবিধার মধ্যে দিয়ে তারা আছে সেক্ষেত্রে সমাধান যাতে প্রশাসনিকভাবে হয় সেই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছি। প্রসঙ্গত সেচমন্ত্রীর দাবি, বীরভূমের বন্যা কবলিত এলাকার 54 বর্গ কিলোমিটার এলাকা, 7টি ব্লক ক্ষতিগ্রস্ত, তার মধ্যে লাভপুর সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত। বন্যায় 10,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এ জেলায়। কঙ্কালীতলা ও তারাপীঠ মহাশ্মশান যাতে প্লাবিত না হয় তার জন্য স্থায়ী সমাধানে পরিকল্পনা করার নির্দেশ জেলাশাসককে দেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
ফিরে এলাম বিরতির পর। সারা বিশ্বে প্রায় প্রতি বছর 10 লক্ষ মানুষ মারা যায় লিভার ক্যান্সারে। তাই সিউড়িতে লিভার ক্যান্সার বিষয়ে সচেতনতা শিবির হলো আজ বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর। লিভার ক্যান্সার প্রতিরোধের একটি কার্যকরী উপায় হলো হেপাটাইটিস বি ও সি সংক্রমণের দ্রুত শনাক্তকরণ ও তার চিকিৎসা করানো। গ্রামীণ এলাকাগুলিতে লিভার ক্যান্সার প্রতিরোধে দ্য সেভিয়ার নামে একটি উদ্ভাবনী উদ্যোগ নিয়েছে। আজ সিউড়ি পৌরসভার অন্তর্গত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে 150 জন স্বেচ্ছাসেবী গ্রামীণ স্বাস্থ্য পরিষেবকদের হেপাটাইটিস বি ও সি প্রতিরোধ করার উদ্দেশ্যে বীরভূম স্বাস্থ্য বিভাগ লিভার ফাউন্ডেশনের সহযোগিতায় তাদের ভাইরাল হেপাটাইটিস স্ক্রিনিংয়ের ব্যবস্থা নিয়েছে। প্রত্যন্ত গ্রামে বেশিরভাগ মানুষকে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার উপর ভরসা করতে হয়, তাই তাদের স্ক্রিনিং করা হয়। এদিন ফাউন্ডেশনের সদস্য সিউড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার শৈবাল মজুমদার জানান, আজকে লিভার ফাউন্ডেশনের তরফ থেকে আমরা সিউড়ি মিউনিসিপ্যালিটিতে যারা গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক যাদের নিয়ে আমরা একটা সামনের দিনে একটা দ্য সেভিয়ার বলে একটা প্রজেক্টে নামতে যাচ্ছি, যার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সকলেই জানি যে সারা বিশ্বে এই মুহূর্তে প্রতি বছর প্রায় 10 লক্ষ মানুষ মারা যান লিভার ক্যান্সারে। এবার লিভার ক্যান্সারের যদি আমরা কারণগুলো দেখতে যাই তাহলে দেখা যাবে, ভালোভাবে অনুধাবন করলে দেখা যাচ্ছে যে 50% ক্ষেত্রে তারা কিন্তু হেপাটাইটিস বি সংক্রমিত। যেহেতু হেপাটাইটিস বি এবং সি আমরা জানি এটা রক্তের মাধ্যমে, রক্তরসের মাধ্যমে, দূষিত সিরিঞ্জ সুচের মাধ্যমে ছড়ায়। তাই আমরা লিভার ফাউন্ডেশন পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ সরকারের ন্যাশনাল ভেক্টর হেপাটাইটিস কন্ট্রোল যে প্রজেক্ট আছে তাদের সঙ্গে যৌথভাবে এই গ্রামীণ স্বাস্থ্য পরিষেবকদের নিয়ে একটা প্রকল্পে নামতে চলেছি, দ্য সেভিয়ার প্রজেক্ট নাম দিয়ে। তার আসল উদ্দেশ্য হচ্ছে গ্রামাঞ্চলে মানুষের মধ্যে এই লিভার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং সেই সঙ্গে তাদের যাদের প্রাথমিক লক্ষণ দেখা যাবে বা তাদের সচেতন করে সরকারের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে তাতে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পাওয়া যায়, যেমন হেপাটাইটিস বি সি বিনামূল্যে পরীক্ষা করানো হয়, সেই পরীক্ষাগুলো যাতে সাধারণ মানুষকে ব্যবস্থা করানো যায়। তারা সেগুলো গিয়ে তারা সেই পরীক্ষাগুলো করলে পরে তাদের আমাদের ধরতে যদি সুবিধা হয় যে হেপাটাইটিস বি যদি আমরা আগে থেকে রোগ নির্ণয় করতে পারি তাহলে লিভার ক্যান্সারের প্রাদুর্ভাবটা কমানো যাবে। আজকে যাদের আমরা করছি, পরীক্ষা নিরীক্ষা করছি, তারাই হচ্ছে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক। বীরভূমের 9টা ব্লকের প্রায় 150 জন গ্রামীণ পরিষেবককে আমরা এখানে ওদের স্ক্রিনিং চলছে। স্ক্রিনিংয়ের পরে তারপরে ওদের আমরা ভ্যাকসিনেশনও করব। এই স্ক্রিনিংটার পরে ওরাই, কারণ আমরা মনে করি গ্রামাঞ্চলে এরাই স্বাস্থ্য ব্যবস্থার মূল যে ধারক, ওরা ওইখানে প্রত্যন্ত অঞ্চলে দিনে রাত্রে মানুষের পাশে থাকে, তাদের দিন রাত্রির সঙ্গী, স্বাস্থ্যক্ষেত্রেও তাদের একটা বিশাল ভূমিকা আছে। আমরা সেই ভূমিকাকে মাথায় রেখে এদের নিয়ে দি সেভিয়ার প্রজেক্টে নামতে চলেছি। আগামী বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত 2025 সালে এই প্রজেক্টের কাজ চলবে। আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে হেপাটোট সেলুলার কার্সিনোমার যদি রোগীর সংখ্যা প্রাথমিকভাবে আমরা এই হেপাটাইটিস বি নিরূপণ করে যদি হেপাটোট সেলুলার কার্সিনোমা রোগটা কমাতে পারি, সেটাই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য এবং তার জন্যই আজকে আমাদের এই উদ্যোগ। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর।
গতকাল বুধবার 18 সেপ্টেম্বর বিকেলবেলায় এক ব্যক্তিকে বীরভূমের মোরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত ঘাসনি বিল ও রেল লাইনের ধারে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। তারপর বিষয়টি জানাজানি হতেই মৃত ব্যক্তির মা বাবাকে খবর দেওয়া হয় এবং সেই সঙ্গে মোরারই থানার পুলিশকেও খবর দেওয়া হয়। মোরারই থানার পুলিশ এসে ঘটনাস্থল থেকে ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে এবং ওই দিন রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় ময়নাতদন্তের জন্য মোরারই থানার পুলিশ। জানা যায় মৃত ব্যক্তির নাম সমু শেখ, বাড়ি মোরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত ধিদ্রা গ্রামে। তবে কী কারণে ওই ব্যক্তির মৃতদেহ ওখানে পড়েছিল তা তদন্ত করে দেখছে মোরারই থানার পুলিশ। এদিন মৃতের মা চম্পা বিবি জানান, যে মারা গেছে তার নাম কি? সমু। বাড়ি? ওই ধিতোড়া। আপনার কি হয়? আমার বেটা গো। কি হয়েছিল? ওই যে বিহানে এলো সাইকেল নিয়ে মোবাইলে কে ডাকলে ফোন করে কি করে বলবো, ফোন করে ডাকলে তেমনি চলে এলো, তেমনি চলে এলো বাপ, তেমনি চলে এলো বাপ, তেমনি ফোন করলে তেমনি এলো। আপনার নাম কি? আমার নাম চম্পা বিবি। আপনার বাড়ি? আমার ধিতোড়া। দীপুমিয়া রিপোর্ট, বীরভূম RCTV মোরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। প্রতি বছরের মতো এবছরও বিশ্ব নবী দিবস উপলক্ষে দুবরাজপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের আষ্ট্রপিপাড়া ইয়ংস্টার এর পরিচালনায় 2 দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবছর তাদের এই অনুষ্ঠান 6ষ্ঠ বছরে পদার্পণ করল। বিস্কুট দৌড়, বস্তা দৌড়, হাড়ি ভাঙা, মেমোরি টেস্ট, যেমন খুশি সাজো, গানের লড়াই, মিউজিক্যাল চেয়ার, মিউজিক্যাল বল, বিড়ি বাঁধা প্রতিযোগিতা সহ মোট 12টি ইভেন্টে অংশগ্রহণ করে কচিকাতা থেকে শুরু করে মহিলারাও। প্রতিটি ইভেন্টে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করেন উপস্থিত অতিথিরা। গতকাল বুধবার 18 সেপ্টেম্বর সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার উপপৌরপিতা মির্জা শওকত আলী, কাউন্সিলর মানিক মুখার্জি, বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য প্রমুখ। ইসলামপুর আশরফিপাড়া ইয়ংস্টারের সদস্য এবং মূল উদ্যোক্তা কবিরুল খান জানান, আমরা প্রতি বছরের নবী দিবস উপলক্ষে 2 দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি। আমাদের মূল উদ্দেশ্য, বর্তমান যুগে ছেলেমেয়েদের মোবাইলের প্রতি ঝুঁকে যাচ্ছে, তাই খেলাধুলার মাধ্যমে তাদের মাঠমুখী করতে আমাদের এই উদ্যোগ। এদিন তিনি আরও জানান, এখানে আশ্রয়পাড়া ইয়াংস্টারের উপলক্ষে 2 দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি বছর করে থাকি, এবছরও করছি। এটা আমাদের 6ষ্ঠ বছর। আর এটা আমাদের একটাই কারণ যে ছোট বাচ্চারা প্রায় খালি মোবাইলে নেশাগ্রস্ত হচ্ছে। তার জন্য আমরা চাইছি যে ছেলেগুলো যাতে মোবাইলে না রেখে মাঠের মধ্যে খেলাধুলা করে, যেমন আমরা করেছি, আমরা এসেছি। তাই ছোট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই আমরা এই অনুষ্ঠানটা করে থাকি। এটা 2 দিন ধরে চলছে, 12টা ইভেন্ট ছিল টোটাল। আমাদের যেমন বিস্কুট দৌড়, বস্তা দৌড়, মেমোরি টেস্ট, যেমন খুশি সাজো, গানের লড়াই, বিড়ি বাঁধা প্রতিযোগিতা, আর মিউজিক্যাল চেয়ার, মিউজিক্যাল বল, অনেক রকম প্রাইজ ছিল। যুব সমাজকে একটাই বার্তা দেবো যে মাঠে খেলাধুলা করলে খুব সুন্দর হয়। মাঠে খেলাধুলা করলে শরীরচর্চাও ঠিক থাকে আর মাথার মস্তিষ্কও ঠিক থাকে। তাহলে কি মাঠে খেলাধুলা বেশি চাপ পড়ে না। মোবাইলে থাকলে কি আমাদের চোখের ক্ষতি হয়, মাথারও ক্ষতি হয়। অনেক ডাক্তারে বলেছে দেখবেন মোবাইল বেশি দেখলে চোখের ক্ষতি বেশি হয়, প্রায় মাথায় নষ্ট হয়। তাই আমরা বলবো যে মাঠের মধ্যে খেলা করুক। ওই খেলায় গেমে আছে কিন্তু মাঠের মধ্যেও আছে, তাই মাঠে খেলা করলে বেশি ভালো। আমার নাম কবিরুল খান। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।